সারাদিন এত কাজ করে ক্লান্ত অসুস্থ শরীরে বিছানায় শুয়ে নিহি চোখ বন্ধ করতেই কেউ একজন চুলের মুঠি ধরে টেনে গাল বরাবর পরপর দুইটা থাপ্পড় মারলে নিহির হুঁশ ফেরে। নবাবজাদি, আজ এতগুলো বছর পর আমার ছেলে আসবে, আর তুই একটু কাজ না করতেই রুমে ঢুকে শুয়ে গেলি। রাগি রাগি স্বরে বলে উঠল পারভিন বেগম। মুহূর্তের মধ্যে নিহির অসুস্থ ভাবটা কেটে গেল। চাচি, আমার শরীরটা খারাপ লাগছে, সব কাজই তো শেষ, আর কিছু ধোয়া ফালা আছে, ওইগুলো রেহেনা খালা করছে, তাই চলে আসছি। কাঁদো কাঁদো স্বরে বলে উঠল নিহি। একটু কাজ করতেই তোর শরীর খারাপ হয়ে যায়? আর রেহেনা খালা বলার কে? এত এত খাবার খাস ফ্রিতে, এসব কোত্থেকে আসে? খেয়াল আছে, মা বাবা মরে গিয়ে মেয়েটাকে আমাদের ঘাড়ে দিয়ে তো বেঁচে গেছে। আজ কতগুলো বছর পর আমার ছেলেটা আসবে। এখন যা, আমার ছেলে সাদা ফটোর রুমটা আর একটু ভালো করে ঝাড়ু দেয়, ভালো মতো দিবি কিন্তু, আমি গিয়ে যেন সব পরিষ্কার পাই। নিহি মাথা নিচু করে হ্যাঁ বদক সম্মতি জানিয়ে রুম ছেড়ে বের হতে নিল। সারাদিন পেটে কোনো খাবার পড়েনি, ক্ষুধায় পেট চৌচো করছে, তার উপর কয়েকদিন ধরে জ্বর জ্বর ভাব। দুপুরে বাসি খাবার দেওয়ার কারণে এই অসুস্থতার মধ্যে এসব খেতে ইচ্ছে হয়নি। আর হ্যাঁ শোন, আমার ছেলের রাহান আসলে ভুলেও ওর রুমে যাবি না, খবরদার বলে দিলাম। কেন বলছি আশা করি বুঝতে পেরেছিস। তুই তো যাকে তাকে এক মুহূর্তের মধ্যে বশ করে ফেলিস। চোখ লাল করে পারভিন বেগম নিহির উদ্দেশ্যে কথাগুলো ছুড়ে দিল। নিজ চোখ গড়িয়ে অবাধ্য পানিগুলো বেরিয়ে এলো। এখন এসব আর গায়ে মাখে না। তবু আজ এভাবে রায়হান ভাইয়াকেও নিয়ে এমন কথা শুনে চোখের পানিগুলো আর আটকাতে পারল না। নিহি অশ্রু মাখা চোখে চাষির দিকে একবার তাকিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। রুম থেকে বের হতেই রেহেনা খালাকে সিঁড়ি ঝাড়ু দিতে দেখা গেল। রেহেনা খালা নিহিকে দেখে বলে উঠল, এ কি নিহি, তুই এই জ্বর শরীর নিয়ে বের হতে গেলি কেন? কিছু লাগলে আমারে বলতি, আমি এনে দিতাম। নিহি এক নজরে রেহেনা খালার দিকে তাকিয়ে রইল। এই বাসায় দুইটা মানুষের ভালোবাসা পেয়েই নিহি বেঁচে আছে, চাচা আর এই মানুষটা। চাচি সবসময় নিহিকে কাজের উপরে রাখতে চায়, আর এই মানুষটা রাতে বাসায় যাওয়ার আগে চুরি করে নিহিকে অর্ধেক কাজ করে দিয়ে যায়। মাঝে মাঝে ধরা খেয়ে রেহেনা খালা চাচির কাছ থেকে অনেক বকাও খায়, তা উনি করে দেয় কাজ, একদম মেয়ের মতো করে আগলে রাখেন। আর বাসায় চাচা থাকলে চাচি কিছুই বলতে পারে না নিহিকে। এইসব কিছু চাচা জানে। রেহেনা খালা চাচাকে সুযোগ পেলেই সব বলে দেয়, তাই চাচা যতক্ষণ বাসায় থাকে চাচিকে চোখে চোখে রাখে। তুই তোর কাজ কর রেহেনা, আদেশ দেওয়ার মালিক আমি, তুই নয়। নিহি শুকনো মুখে মলিন হেসে রেহেনার খালার উদ্দেশ্যে কিছু বলতে নিলেই পিছন থেকে পারভিন বেগম উক্ত কথাটা বলে উঠল কাজের বুয়া রেহেনার উদ্দেশ্যে। রেহেনা খালা পারভিন বেগমের কথা শুনে হ্যাঁ বদক মাথা নেড়ে আবারও সিঁড়ি ঝাড়ু দেওয়ার কাজে মনোযোগ দিল। আর নিহি পরিষ্কার করার জন্য রায়হানের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রেহেনা, তুই নিচে গিয়ে রান্নাঘরে কাজ কর, উপরে এসব কিছু পরিষ্কার আরিফা করবে, তুই নিচে যা। চাচির কথায় নিহির পা থেমে গেল। ম্যাডাম, নিচে সব কাজ তো শেষই, নিচে আর কোনো কাজ নেই, আমি না হয় এটা ঝাড়ু দিয়ে ফেলি। ভয়ে ভয়ে রেহেনা নিহির দিকে আশ্বস্ত ভরা দৃষ্টিতে তাকিয়ে চাচির কথার প্রত্যুত্তরে বলে উঠল, না, আমি যা বলছি তাই কর, ঝাড়ুটা ওখানে রেখে নিচে যা তুই, উপরে যেন আর না দেখি তোকে। পারভিন বেগম রাগী স্বরে পাল্টা জবাব দিল। শেষ পর্যন্ত রেহেনা অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে নিচে নেমে গেল। মেয়েটার জন্য বড্ড মায়া হচ্ছে রেহেনার। অসুস্থ শরীর নিয়ে সারাদিন এত এত কাজ করার পরে রেহেনা নিজেই জোর করে মেয়েটাকে একটু বিশ্রাম নেওয়ার জন্য পাঠিয়েছে। দুপুরে খাবারটাও খায়নি, খাবেও বা কি করে? এই অসুস্থতার মধ্যে ডাইনিটার দেওয়া বাসি খাবার কারি বা খেতে ইচ্ছে হবে? আজ স্যার আসুক, সব কিছু বলে দিতে হইব। এসব ভাবতে ভাবতে রেহেনা সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার উপরের দিকে তাকালো।
দেখলো পারভিন বেগম এখনো দাঁড়িয়ে আছে। পারভিন বেগম জানে রেহেনা চুরি করে নিহিকে কাজে সাহায্য করতে আসবে, তাই রেহেনা যতক্ষণ না নিচে রান্নাঘরে ঢুকছে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। রেহেনা মুখ ভেঙচি কেটে রান্নাঘরে ঢুকে গেল সেই ডাইনিটার অপেক্ষায়। ডাইনিটার রুমে যাওয়ার সাথে সাথে সে আবারও নিহির জন্য উপরে উঠে যাবে। নিহি রেহেনা খালার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রায়হানের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। এখন এই সব কিছুই নিত্য কারবার। এখন চাচির কথায় আর খারাপ লাগা কাজ করে না। বাবা মা মারা যাওয়ার পর থেকে এসব কিছুই স্বাভাবিক মনে হয় নিহির কাছে। সবার রূপ বাবা মা যাওয়ার পরই বেরিয়ে আসলো। এর আগে সবাই কতই না ভালোবাসতো মা বাবার সামনে, অথচ এখন শুধু চাচা আর রেহেনা খালা ছাড়া আর কেউ খোঁজই নেয় না। এসব কিছু এখন দীর্ঘশ্বাস। নিহি রায়হানের রুমটাতে ঢুকতে এক অন্যরকম ভালো লাগা কাজ করলো। সেই 7 বছর আগে মানুষটাকে দেখেছিল, তখন কতই না দুষ্টুমি করতো মানুষটার সাথে। রাহানের সাথে নিহির এমন ভাব চাচি অন্য দৃষ্টিতে দেখত, কিন্তু বাবা মার সামনে মুখ ফুটে কিছু বলতে পারতো না। আর তাই তো উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে সাথে ডাক্তারি পড়ার উদ্দেশ্যে রাহান ভাইকে বাইরের দেশে পাঠিয়ে দিয়েছিল। রাহান ভাইয়ের ইচ্ছে ছিল দেশে থেকেই ডাক্তারি পড়বে, কিন্তু চাচির জন্য শেষ পর্যন্ত চলে যেতে হলো। তখন নিহি সবে মাত্র 12তে পড়ল। এরপর আর কোনো দেখা বা কথা হয়নি। এরপর তো নিহির জীবনটাই পাল্টে গেল। হঠাৎ ঝড় এসে নিহির জীবনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। এক অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনই নিহিকে এই দুনিয়ায় একা করে দিয়ে বিদায় নিল। মাঝে মাঝে চাচিদের সাথে কথা বলার সময় রাহান ভাইয়ের কণ্ঠ শুনেছে। এখন এই সব কিছু অতীত। তখন বাবা মা ছিল, নিহি অনেক ছটফটে ছিল, সম্পূর্ণ বাড়ি মাথায় তুলে রাখত, অথচ এখন কি নিশ্চুপ। তখনের জীবন আর এখনের জীবন বিস্তর তফাৎ। এখন হয়তো রাহান ভাইয়া তার জীবনের একটা অংশ নিহিকে ভুলে গেল, কিন্তু নিহি সে তো তার রাহান ভাইয়াতে আটকে আছে। মনের এক অংশ জুড়ে এখনো আগলে রেখেছে মানুষটাকে। রাহান ভাইয়া যাওয়ার পর আর কোনোদিন রুমটাতে ঢোকা হয়নি নিহির। ঢোকা হয়নি বললে ভুল হবে। চাচি ঢুকতে দেয়নি রাহান ভাইয়ের রুমটাতে নিহিকে। ড্রেসিং টেবিলের উপর রাহান ভাইয়ের হাসি মুখের ছবিটার উপর ধুলোর আস্তরণ পড়েছে। নিহি হাঁটু মুড়ে বসে পরম যত্নে ছবিটার উপর হাত বুলিয়ে মুছে রাখলো। এখন পারফেক্ট। কতগুলো বছর পর মানুষটার মুখচ্ছবিটা একটু দেখতে পেরেছে। নিহি ছবিটার উপর হাত বুলিয়ে মুচকে হাসলো। সে উঠে গিয়ে জানালার পর্দাটা সরিয়ে দিল। পুরো রুমে সূর্যের কিরণের ছড়াছড়ি। রুম ঝাড়ু দেওয়ার পর মুছার মাঝপথে দরজা খোলার আওয়াজে নিহি চমকে পিছনে তাকাতেই ঠোঁটের কোনায় হাসি রেখা ফুটে উঠল। সে জানতো রেহেনা খালা চুরি করে নিহির কাজে সাহায্য করার জন্য আসবেই। রেহেনা খালা নিহির চোখে চোখ পড়তেই পান খাওয়া লাল ঠোঁটে হেসে দিল। শোন নিহি, আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে ফেলছি আর মুছেও ফেলছি। এখন এখানে তুই বসে থাক, আমি করি বাকি কাজগুলো। চাচি কই? দেখলে বকা দিবে তোমায় খালা। তুমি অনেক কাজ করেছো, এখন গিয়ে রেস্ট নাও। দূর পাগলি, ডাইনিটা ঘুমাচ্ছে। আমি রুমে উকি দিয়ে দেখে তারপর কাজ সারছি। আর তুই তো আমার মেয়ের মতোই। আহ খালা, ডাইনি বলো না, কোনো সময় আবার ধরা খাও। ধুর, ডাইনি বলছি আরো কম বলছি, ও তো একটা শাকচুন্নি। নি হেসে বাকি রুমটুকু মুছতে নিলে রেহেনা খালা নিহিকে বিছানার উপর বসিয়ে নিজে কাজে লেগে পড়ল। নিহি শ্রদ্ধা ভরা দৃষ্টিতে রেহানার দিকে তাকালো। এই মানুষটা এত ভালো কেন সেটা নিহি বুঝে পায় না। মায়ের মতো করে ভালোবাসে নিহিকে, নিজের সন্তানের মতোই নিহিকে মায়া করে। ওনার নিজের কোনো সন্তান নেই, বিধবা। রেহেনা খালা মানুষটা বড্ড ভালো। স্বামী মারা যাওয়ার পর আর কোনো বিয়ে করেনি। শহরে এসে এই বাসায় কাজ নিয়েছে। বিকেলের দিকে রেহেনা খালার সাথে সব কাজ শেষ করে নিহি রুমে এলো। এত কাজ করার ফলে শরীরটা যেন নিস্তেজ হয়ে আসছে। হয়তো এতদিনের জ্বরটা আবারও ক্রমশ বাড়ছে। নিহি গোসল সেরে শুয়ে পড়ল। চাচি নির্দেশ দিয়েছে এর ভিতর যাতে আর বের না হয়। রাহান ভাইয়ের আসতে আর বেশিক্ষণ লাগবে না। ওনার সামনে যেন নিহি না যায়। নিহি বিছানায় শুতে ক্লান্ত শরীর এক রাজ্যের ঘুম এসে ভর করল। রাত হতেই সব জ্বররা এসে ভর করল।
সকালে পারভিন বেগম রান্না করে নিহিকে না দেখে চিল্লাচিল্লি শুরু করে দিল। নবাবজাদির এখনো ঘুম ভাঙেনি রেহেনা। এত সুখের ঘুম আসে কোত্থেকে ওর? দাঁড়া, ওর ঘুম আমি বের করছি। ম্যাডাম, নিহির শরীর বড্ড জ্বর, তাই আর কি। আমি আর ডাকিনি। মেয়েটাই শরীরে কাজ কিভাবে? চুপ কর তুই। ইদানিং বেশি হাত করে ফেলছে তোকে ওই ফকিন্নিটা। মুখে 2টা থাপ্পড় পড়লে ওর ঘুম ছুটে বের হয়ে যাবে। ফকিন্নি হয়ে রাজকন্যার মতো দেরিতে ঘুম থেকে ওটা বের করছে আমি। পারভিন বেগম রাগী স্বরে চিল্লিয়ে কথাগুলো বলে নিহির রুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিলেই পিছন থেকে কারো কণ্ঠ শুনে থেমে গেল। মা, এরকম অসভ্য ভাষায় গালি কাকে দিচ্ছ তুমি? এমন কথা শুনে পারভিন বেগম পিছন ঘুরতেই রেহানকে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে চেহারার রাগী ভাবটা আড়ালে ঢেকে হাসি টেনে এনে কোনো মতে বলল, তুই কখন উঠলি বাবা? উঠছি তো অনেক আগেই, জগিংয়ে গিয়েছিলাম। এসে দেখি তুমি এভাবে চিল্লাচিল্লি করছো। কার উপর এভাবে রেগে? বলতে বলতে সিঁড়ির দিকে চোখ পড়তেই থেমে গেল রাহান। নিহি নিচ থেকে চাচির এত চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে ধরপড়িয়ে উঠে বসল। সে বুঝতে পেরেছে চাচির এমন চিল্লাচিল্লির মূল হলো নিহি নিজেই। রাতে শরীর খারাপ হওয়ায় বোধ হয় ঘুম থেকে উঠতে পারেনি। সে কোনো মতে মুখে কয়েক ফোঁটা পানি দিয়ে অগোছালো চুলগুলো হাত খোপা করতে করতে রুম ছেড়ে বেরিয়ে এলো। রুম ছেড়ে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নিলে দীর্ঘদিন পরে মানুষটাকে দেখে আপনা আপনি তার পা থেমে গেল। কতগুলো বছর পর দুজনের আবারও দেখা হলো। নিহি এতগুলো বছর পর প্রিয় মানুষটাকে দেখার স্বাদ পাচ্ছে। প্রথমে চিনতে না পারলেও এখন আন্দাজে ধরল এটাই হয়তো রাহান ভাইয়া। আর 7 বছর আগের চেহারাটার সাথেও মিলে। অন্তত 7 বছর এই মানুষটাকে ভুলে যাওয়ার মেয়ে নিহি নয়। সদ্য যৌবনে পা রাখা একটা মেয়ের সব অনুভূতিই নাকি সামনের এই মানুষটার ভিতর, কিন্তু বিপরীত পক্ষ থেকে এমন কোনো অনুভূতি নেই। আর এসব কিছু তার ক্ষতি। এটা তার অবাধ্য মনকে বোঝাতে চাইলেও বারবার ব্যর্থ হয়। পুরোপুরি বদলে গিয়েছে মুখশ্রীটা। এসব ভাবতে ভাবতেই নিহি নিজেকে নিজে গালি দিল। রাহানের উপরে তাকানো দেখে পারভিন বেগম রাহানের দৃষ্টি অনুসারে উপরের দিকে তাকাতেই নিহিকে দেখে মুহূর্তের মধ্যে তার মুখটা রাগে পরিণত হলো। সে রাগী দৃষ্টিতে নিহির দিকে তাকালো। নিহির দৃষ্টি পারভিন বেগমের দিকে পড়তেই চাচির রাগী চেহারা দেখে যা বোঝার বুঝে ফেলল। বুঝতে পারলো আজ তার কপালে শনি আছে। চাচি নিহিকে বারে বারে বারণ করে দিয়েছিল যেন সে রাহানের সামনে না পড়ে, কিন্তু এখানে নিহিরই বা কি দোষ? সে আর কিছু না ভেবে মাথা নিচু করে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে রাহানের পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকেই বুকে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তা দেখে রেহেনা মুচকি হাসলো। অন্যদিকে রাহানের মেয়েটার মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু পুরোপুরি মনে করতে পারছে না। সদ্য ঘুম থেকে ওটা অগোছালো মুখটা কি বিশুদ্ধ লাগছে মেয়েটার। কিন্তু কে এই মেয়ে? মনে হচ্ছে যেন একসময় অনেক প্রিয় একটা মুখ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে হয়তো স্মৃতির পাতাটা ঝাপসা হয়ে উঠেছে। রাহান বাবা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা আনছি। মায়ের কথায় রাহান ঘোর ভাঙল। সে পিছনে রান্নাঘরের দিকে এক পলক তাকিয়ে হ্যাঁ বদক মাথা নেড়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে ঢুকে রাহান মাথা থেকে এসব ঝেড়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। নিহি রান্নাঘরের রুচি বাঁধার সময় পারভিন বেগম এসে গালে তার মুখ বরাবর পরপর 2টা থাপ্পড় মারল। ফকিন্নিরজি, কয়বার বারণ করেছিলাম যাতে তুই আমার ছেলের সামনে না পড়িস, তাও কথাই হয় না তোরে। কি আমার ছেলেটাকেও হাত করতে চাস? নিহির গালে থাপ্পড় পড়ায় নড়ে ওঠার কারণে কিছু ফুটন্ত তেল তার হাতে ছিটকে পড়ল। ব্যথায় চোখ দিয়ে অঝরে ধারায় পানি গড়িয়ে পড়তে লাগলো। মারের কারণে ফর্সা গালটা মুহূর্তের মধ্যে লাল আকার ধারণ করলো। সে গালে অন্য হাতটা দিয়ে অশ্রুমাখা দৃষ্টিতে চাচির দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। রান্নাঘরে এক কোণে দাঁড়িয়ে রেহেনা খালা এসব দেখেও কিছু বলতে পারল না। মেয়েটার জন্য তার ভীষণ মায়া হচ্ছে। কখন যে এই ডাইনির অত্যাচারগুলো থেকে মেয়েটা মুক্তি পাবে। রেহেনা শুধুই দোয়া করে মেয়েটার জীবনে যাতে এমন কেউ আসুক যে সব কষ্টগুলো আড়ালে ঢেকে শান্তিতে ভরিয়ে দিবে। আর যদি এমন কিছু দেখি তাহলে তোর চুল একটাও রাখবো না। এই বাড়িতে তোর ঠাঁই হবে না। আর বলে দিলাম, যেখানে ইচ্ছে আমাদের মুক্তি দিয়ে বিদায় হ। মা বাবাকে খেয়ে এখানে আসছিস আমাদের অশান্তি দেওয়ার জন্য।
মা বাবার সাথে সাথে তুইও মরতি, আমাদের আপদ বিদয় হতো। পারভিন বেগম আবারও রাগি রাগি স্বরে কথাগুলো বলে উঠল। নিহি আর না পারতে কান্না করতে করতে রান্নাঘর ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে, কারোর সাথে জোরে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে সে মানুষটা এক হাতে ধরে ফেলে, যার কারণে সিঁড়ি থেকে পড়তে পড়তে নিহি বেঁচে যায়। রাহান ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকালো। এই যে মিস, দেখে চলতে পারেন না? এখন এত উপরে সিঁড়ির ধাপ থেকে পড়ে গেলে কি হতো? উটকো ঝামেলা, মরে যেতাম। নিচোখ মুছতে মুছতে বাকি সিঁড়ির ধাপগুলো পেরিয়ে রুমে ঢুকে গেল। আর রায়হান হতবাক দৃষ্টিতে নিহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না মেয়েটা তার সাথে এভাবে কেন কথা বলল। আর মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা কান্না করছে, আর মুখের এক পাশ লাল। কি হয়েছে মেয়েটার? সে আর কিছু না ভেবে নিচে নেমে সোফায় বসে মাকে ডাক দিল। পারভিন বেগম রাহানের ডাকে ক্রুরপূর্ণ দৃষ্টিটাকে আড়াল করে রেহেনাকে রাহানের জন্য নাস্তা আনতে বলে হাসি মুখে রান্নাঘর ছেড়ে বেরিয়ে সাদাবের পাশে গিয়ে বসলো। মা, মেয়েটা কে? রাহান জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। ওইটা নিহি, তোমার চাচা চাচির মেয়ে। রান্নাঘর থেকে নাস্তার প্লেট নিয়ে আসতে আসতে রাহানের জবাব দিয়ে ফেললো রেহেনা খালা। আর তা দেখে পারভিন বেগম রেহেনার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করলো। রেহেনা পারভিনের সেই দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করলো। আরে রেহেনা খালা যে, কেমন আছো? রাহান উৎফুল্ল কণ্ঠে রেহেনা খালাকে জিজ্ঞেস করলো। রেহেনা খালা এই বাসায় অনেক আগে থেকে কাজ করে। সেই সুবাদে রাহান যাওয়ার আগেও তিনি ছিলেন। রাহান নিহিকে ছোট কাল থেকে তিনি আরেক মায়ের মতো করে মমতা দিয়ে আগলে রাখতেন। তাই রাহান নিহিও রেহেনা খালাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তার মানে মা, ওই মেয়েটা আমার শাহেদ চাচার মেয়ে? ও মাই গড, সে পিচ্ছি মেয়েটা 7 বছরে কত বড় হয়ে গেল। সময়ের সাথে সাথে চেনাই যাচ্ছে না নিহুকে। আমি তো চিনতেই পারিনি। হ্যাঁ, সময়ের সাথে সাথে বদলেও গেল অনেক। মা বাবা মরার পর একদম নিশ্চুপ হয়ে গেল মেয়েটা। কত সুখের ছিল, রাজকন্যা ছিল, নিয়তে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে। রেহেনা পারভিন বেগমের দিকে আর চোখে তাকিয়ে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে নাস্তার প্লেট রেখে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। রাহানের মনটা নিমিষে খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত সে তার নিহিকেও চিনতে পারল না। কতই না দুষ্টু ছিল মেয়েটা। রাহানকে তো ভাইয়া ভাইয়া বলে তার পিছুই ছাড়তো না। তার এখনই নিহুর সাথে দেখা করতে হবে, তার পিচ্ছি নিহু পরি। নিহি রুমে এসে বসে রইল মেঝেতে। চাচির এই অত্যাচারগুলো এতদিন সহ্য করলেও এখন যেন সব অসহ্য হয়ে উঠছে। আজ ভীষণ করে বাবা মাকে মনে পড়ছে। নিহি বেলকুনিতে গিয়ে সকালের ব্যস্ত শহরটার রাস্তার দিকে তাকাতে এক জায়গায় চোখ আটকে গেল। রাস্তা দিয়ে একটা বাইক যাচ্ছে, যেটাতে একটা ছোটোখাটো হাসি খুশি পরিবার ফুটে উঠছে। মনে হচ্ছে যেন পৃথিবীর সব সুখেই ছোটোখাটো একটা বাইকে এসে ধরা দিয়েছে। বাইকের সামনে বাবা মা দুজনের মাঝখানে একটা হাসি খুশি পিচ্চি মেয়ে, স্কুল ড্রেস পরা। মেয়েটির হাতে একটা হাওয়াই মিঠাই। মাঝে মাঝে মেয়েটির মা ঠোঁটের কোনায় হাসি রেখা টেনে তার স্বামীকে কিছু একটা বলছে, আর মেয়েটি মাঝখানে গাল ফুলে তাকাচ্ছে। বাবা পিছনে ফিরে মেয়েটির গালে একটা চুমু দিতেই মেয়েটির রাগ মুহূর্তের মধ্যে পড়ে গিয়ে হেসে দিল। বোঝাই যাচ্ছে হয়তোবা বাবা অফিস যাচ্ছে আর মা মেয়ে স্কুলে যাচ্ছে। এই ছোটোখাটো পরিবারটাতে হয়তো সুখের অভাব নেই। নিহির মনে হচ্ছে পৃথিবীতে এর চাইতে সুন্দর জিনিস বোধহয় আর নেই। এসব দেখতে দেখতে নিহির চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। একসময় তারও এমন একটা সুখের পরিবার ছিল। বাবারও একটা বাইক ছিল। নিহিকে তার মা স্কুল ড্রেস পরিয়ে বাবার সাথে বের হতো। বাবা নিহি আর নিহির মাকে স্কুল গেটে নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে যেত। আহা, কি সুন্দর সুখের সময় ছিল। আজ কই সেই দিনগুলো? ভাবতেই নিহি ঢুকরে কেঁদে উঠল। রাহান নিহির রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সে ভাবছে ঢুকবে কি ঢুকবে না, কিন্তু এতদিন পরে এসে তার নিহুর সাথে কথা বলবে না তা কিভাবে হয়। রাহান দরজায় হাত দিতেই বুঝতে পারল দরজা খোলা। সে রুমে ঢুকে দেখলো রুমে নিহি নেই। হাঁটতে হাঁটতে বেলকুনিতে গিয়ে দেখলো নিহি রাস্তার দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। রাহান নিহির দৃষ্টি অনুযায়ী রাস্তার দিকে তাকিয়ে দেখলো একটা বাইকের দিকে নিহি তাকিয়ে আছে, যেখানে একটা ছোটোখাটো সুখী পরিবার ফুটে উঠছে।
নিহি কল্পনার রাজ্যে এতটাই ব্যস্ত যে তার পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে সেটাই বুঝতে পারল না। রাহানের মুহূর্তের মধ্যে নিমিষে মনটা খারাপ হয়ে গেল। যেরকম খুশি খুশি মনে নিহির রুমে এসেছিল তার চেয়ে বেশি দুঃখী হয়ে গেল। সে বাইকটার দিকে তাকিয়ে বুঝতে পারল কেন নিহি কান্না করছে। তার নিহু পাখির কতটা কষ্ট হচ্ছে সেটা ভাবতে আরো বেশি খারাপ লাগলো। রাহান আস্তে আস্তে করে পিছন দিকে সরে নিহির রুম থেকে বেরিয়ে গেল। নিহির এসব ভাবনার মাঝে ওই বাইকটা চোখের আড়াল হয়ে গেল। সে চোখ মুছে রুমে এসে মুখটা আবারও ধুয়ে নিল। এরপর আবারও নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে পড়ল। সে জানে এখন নিহিকে রান্নাঘরে না দেখলে চাচি আবারও চেঁচামেচি শুরু করে দিবে। চাচা অফিসে থাকে সব সময়, শুধুমাত্র শুক্রবারেই চাচা বাসায় থাকে, যার ফলে শুক্রবার ছাড়া এমনি প্রতিটা দিনই চাচির রাজত্ব চলে এই বাসায়। এই ঘরের প্রতিটি দিনই নিহির জন্য অসহনীয়। তবুও নিহি এই মানুষগুলোর কাছে ঋণী। তার অসহায় সময়ে থাকার জন্য মাথার উপর অন্তত একটা ছাদ হলেও পেয়েছে। না হলে বাবা মা চলে যাওয়ার পর কই থাকতো নিহি, কিভাবে বেঁচে থাকতো? বাবা মা রিলেশন করে বিয়ে করেছে, যার ফলে বাবা মায়ের বিয়ের পরে মায়ের সাথে তার নিহির নানুর বাসার সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নিহির নানাই সব যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল। নিহি তার চাচার কাছ থেকে শুনেছিল নিহির একটা মামা ছিল যিনি চুরি করে নিহির মায়ের সাথে যোগাযোগ করতেন, কারণ তিনি বোনদের মধ্যে নিহির মাকে ভীষণভাবে ভালোবাসতেন। কিন্তু একদিন তিনিও তার বাবার কাছে ধরা খেয়ে যান, যার ফলে সেই দিনই সব যোগাযোগ ছিন্ন হয়। আর কোনো দিন কারোর সাথে যোগাযোগ হয়নি। এমনকি নিহির মায়ের মৃত্যু তারা জানতে পারেনি। হয়তো জানলে অন্তত তার ওই মামাটা আসতো নিহির জন্য। নিহির চাচা নিহির মায়ের দেওয়া ঠিকানা অনুযায়ী গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলেন ওরা অনেক আগেই সবাই মিলে অন্য জায়গায় চলে গিয়েছে, যার ফলে নিহির বাবা মায়ের ব্যাপারটা আর বলতে পারেনি তার চাচা। নিহি এসব কিছু মাথা থেকে ঝেড়ে নিচে যেতেই চাচির অগ্নিদৃষ্টি নিহির উপর পড়ল। নিহি ভয়ে ভয়ে রান্নাঘরে ঢুকে গেল। নিহি রান্নাঘরে ঢুকে রেহেনা খালার সাথে হাতে হাতে কাজ করতে লাগলো, কারণ রেহেনা খালা ইতিমধ্যে সব কাজই শেষ করে ফেলেছে। গত বিকেল থেকে নিহির পেটে কিছু পড়েনি, যার ফলে খিদায় পেট চোচো করছে, বারে বারে গা গুলিয়ে উঠছে। রেহেনা খালা এটা বুঝতে পেরে নিহির দিকে নাস্তা এগিয়ে দিল। এই ধর, খেয়ে নে এগুলো, কাল থেকে কিছুই তো খাসনি, এখন এই সবগুলো ফটাফট শেষ করে ফেলতো দেখি। তুমি খেয়েছো খালা? নিহি হাসি মুখে প্লেট হাতে নিয়ে রেহেনা খালার দিকে তাকিয়ে উক্ত কথাটি বলতেই রেহেনা খালার চোরা চোরা দৃষ্টিতে যা বোঝার বুঝে ফেলল, কারণ সে জানে চাচি কোনোদিনও এত বেশি নাস্তা নিহির জন্য রাখবে না। নিহি কাল থেকে কিছু না খাওয়ার কারণে রেহেনা খালা হয়তো সকালে নিজে নাস্তা না করে নিজেরটা সহ নিহির জন্য বাঁচিয়ে রেখে দিয়েছে। নিহি মাঝে মাঝে ভেবে পায় না এই মানুষটার কাছ থেকে এত ভালোবাসা পাওয়ার আদৌ কি নিহি যোগ্য। নিহি হাসি মুখে প্লেটটা নিয়ে আগে খালার মুখে পুরে দিল খাবার। আরে আমি খেয়েছি তো, এসব তোর জন্য। হ্যাঁ, তা তো বুঝতে পেরেছি। নিহি এসব বলতে বলতে আর কিছু খাবার নিজে খেতে খেতে আর কিছু খালার মুখে পুরে দিল। সত্যি বলছি, এসব তুই খা নিহি, তোর খিদে পেয়েছে রে। নিহি হাসি মুখে নিজে কিছু খেয়ে আবার খালাকেও খাইয়ে দিল। নিহি আর খালার খাওয়ার শেষ পর্যায়ে চাচি নিহিকে গালি দিতে দিতে রান্নাঘরে ঢুকলো। ওই দেখ, ডাইনি আইসা গেছে। রেহেনা খালা মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠল। পারভিন বেগম এসে নিহিকে উদ্দেশ্য করে বলে উঠল, এখানে তো সব কাজ শেষ, তুই এসে পুরো বাড়িটা মুছে ফেল। আগে নিচের তলাটা মুছবি, এরপর উপরের সব রুম ভালো করে মুছে ফেলবি। ম্যাডাম, এত বড় বাড়ি নিহি কিভাবে একা মুছবে? আমি না হয় উপরের তলা মুছি আর নিহি নিচের তলা মুছুক। তোরে আমি বলিনি কেন নিহি মুছতে পারবে না? 3 বেলা নিয়ম করে করে গিলতে তো পারে। নিহি যা। নিহি মাথা নিচু করে হ্যাঁ বদক মাথা নেড়ে রান্নাঘর থেকে বের হয়ে পানি নিয়ে সিঁড়ির কয়েক ধাপ মুছতেই চাচাতো বোন তিশা ঘুম থেকে উঠে উপর থেকে নিহিকে নাস্তার জন্য ডাক দিল। সিঁড়ির আর মাত্র কয়েকটা ধাপ আছে, ওইগুলো মুছে ফেলি, না হলে কেউ আবার পা পিছলে পড়ে যাবে সিঁড়ি থেকে। আমি খালাকে বলি তোমাকে নাস্তা দেওয়ার জন্য। আপু, না, তুই দিবি নাস্তা। আর তা এখনই, তিশা রাগী কণ্ঠে বলে উঠল। কিন্তু আমার মামনি যা বলছে তাই কর, নাস্তা নিয়ে আয় তুই। মুখে মুখে তর্কের জন্য থাপ্পড় আর 2টা পড়লে ঠিক হয়ে যাবে।
নিহি আর কোনো কথা বলার সাহস পেল না। সে বালতিটা একপাশে রেখে নিচে তিশার নাস্তার জন্য এগিয়ে গেল। নিহি নাস্তা নিয়ে তিশার জন্য উপরে উঠলে তিশা নাস্তা খেতে খেতে নিহির উদ্দেশ্যে বলে উঠল, নিহি, তোর একটা ড্রেস আছে যে বাবা কিনে দিয়েছিল গত সপ্তাহে, এটা আমার জন্য একটু আনতো, আমি একটু পরবো। নিহি মন খারাপ করে তার রুমে কাপড়টা নেওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেল। এটা তার প্রিয় কাপড় ছিল। দোকানে দেখার পর তার পছন্দের জামাটা চাচাকে বলার পর চাচা কিনে দিয়েছিল, আর এখন সেটাও দিয়ে দিতে হচ্ছে। নিহি জানে এই কাপড়টা সে আর পাবে না। তিশা নিহি রুমে যাওয়ার পর চুপি চুপি বেরিয়ে সিঁড়ির উপরের ধাপে নিহি রেখে যাওয়া পাউডারের পানির বালতিটা পায়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, যার ফলে পুরো সিঁড়ির ধাপগুলো পিছলা হয়ে গেল। নিহি রুমে আসার আগে তিশা নিজের রুমে আগের মতো বসে পড়ল। নিহি কাপড় নিয়ে আসতেই তিশা বলে উঠল, ধন্যবাদ নিহি, তোকে এগুলো নিয়ে যা, আমি আর খাবো না। নিহি প্লেটটা নিয়ে হ্যাঁ বোধক মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়িতে এক পা দিতে পা পিছলে নিজের ব্যালেন্স হারিয়ে গড়িয়ে পড়তে লাগলো। আর উপরে তিশার রুম থেকে বেরিয়ে নিহির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। নিহির মনে হচ্ছে সে বুঝি মারাই যাবে। মাথাটা ভীষণভাবে ব্যথা করছে, চোখগুলো খুলে রাখা মুশকিল হয়ে পড়েছে। চোখের কোনায় পানি এসে জমাট বাঁধল। চোখ বন্ধ হওয়ার আগ মুহূর্তে আদো আদো চোখে ঝাপসা দৃষ্টিতে নিহি দেখতে পেল কেউ একজন উম্মাদের মতো তার দিকে দৌড়ে আসছে। নিহি অস্পষ্ট সুরে রাহান ভাইয়া বলে বিড়বিড় করে উঠল। নিহির ঘুমন্ত মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাহান। দেশে আসার পর থেকে তার নিহুকে ভালোভাবে দেখাই হয়নি, আর 7 বছর পর তার নিহুকে সে প্রাণ ভরে দেখছে। মুখটা আগের মতো নেই, একদম শুকিয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে নিহুর সে আগের চঞ্চল রূপটাও মিলিয়ে গেল। রাহান নিজেই পরম যত্নে নিহির মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। পাশে রেহেনা খালা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে নিহির পাশে দাঁড়িয়ে আছে, আর রাহানের পাশে পারভিন বেগম দাঁড়িয়ে রাগে ফুঁসছে। একটু দূরে দরজার পাশে তিশা কিছু হয়নি এমন ভাব করে দাঁড়িয়ে আছে। পারভিন বেগম বুঝতে পেরেছে এসব কিছু তিশার কারণেই হয়েছে। অন্য সময় তিশার এসব কাজের জন্য পারভিন বেগম খুশি হলেও আজ যেন খুশি হতে পারছে না, কারণ আজ রাহান আছে, আর সে নিজেই পরম যত্নে নিহিকে কোলে নিয়ে রুমে এনে ব্যান্ডেজ করে দিয়েছিল, যা পারভিন বেগম সহ্য করতে পারছে না। এতদিন মনে মনে যেটার ভয় পেয়েছিল আজ তার নিজের মেয়ের কারণে সেটাই হলো। পারভিন বেগম তিশার দিকে কিছু সময় পর পর রাগে দৃষ্টি নিক্ষেপ করছে। রাহান বাবা, নিহি তো ঘুমাচ্ছে, আমি আছি ওর সাথে, তুই রুমে গিয়ে রেস্ট কর। মা, নিহি সিঁড়ি থেকে কিভাবে পড়লো? রাহান নিজের রাগ যথাসম্ভব সংযত করে চিবিয়ে চিবিয়ে বলে উঠল। রাহানের কথা শুনে পারভিন বেগম আর তিশা দুজনের পিলে চমকে উঠল। তারা মোটেও এমন কিছু ভাবেনি যে রাহান এমন প্রশ্ন করবে। হয়তো সিঁড়ি মুছতে মুছতে পানি পড়ে, ওখানে ওর পা পিছলে পড়েছিল। পারভিন বেগম রাহানের প্রতি উত্তরে আমতা আমতা করে কোনো মতে বলে উঠল, মা, নিহির জ্বর ছিল আর এখনও আছে, সে অবস্থায় তুমি ওকে সিঁড়ি মুছতে দিয়েছিলে? সকালে বোধহয় নিহিকে গালিগুলো দিচ্ছিলে তুমি। রাহানের কথায় পারভিন বেগম আমতা আমতা করতে থাকলো। বাবা, তুই ভুল বুঝছিস, আমি তো। রাহান পারভিন বেগমকে কথাগুলো শেষ করতে না দিয়ে রেহেনা খালার উদ্দেশ্যে বলল, খালা, নিহিকে দেখে রেখো, আমি ড্রেসিং টেবিলের উপর আরেকটা ওষুধ রেখেছি, ওইটা খাবারের পর খাইয়ে দিও নিহিকে। এই বাড়িতে অন্তত তোমার উপর ভরসাটা আছে। রাহান আর চোখে তার মা পারভিন বেগমের দিকে তাকিয়ে উক্ত কথাগুলো বলে নিহির দিকে আর এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে দরজার পাশে দাঁড়িয়ে থাকা তিশার দিকে রাগী চোখে তাকিয়ে বেরিয়ে গেল। তিশা ভাইয়ের এমন রাগী চেহারা দেখে ভয়ে জড়সড় হয়ে রইল। তার মানে কি নিহি পড়ে যাওয়ার সময় তিশার হাসিটা রাহান ভাইয়া দেখে ফেলেছে? তিশা আর কিছু ভাবতে পারল না। রাহান রুমে গিয়ে মাথা চেপে ধরে বসে রইল। সে নিহিকে কোলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেওয়ার পরে নিহির হাতে ফুটন্ত তেলের দাগ দেখেছিল, যেগুলো মাত্র কিছু সময়ের মধ্যে পড়েছে। এমন সকালে মেয়েটা হাত চেপে ধরে সিঁড়ি দিয়ে ওঠার সময় রাহানের সাথে ধাক্কা খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। তখনও মেয়েটা কান্নারত অবস্থায় ছিল। তার অজান্তে তার ছোট্ট পরীটা কি অনেক কষ্ট পাচ্ছে? রাহান আর কিছু ভাবতে পারল না। বিকেলের দিকে নিহি চোখ খুলতে আবসা আবসা দৃষ্টিতে দেখতে পেল
কেউ একজন তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। নিহি এটা তার চোখের ভ্রম ভেবে উঠতে নিলে সামনে ঝুঁকে থাকা মানবটার মাথার সাথে কপালের ধাক্কা খেয়ে ব্যথায় আহ করে কপাল চেপে ধরল। নিহি এবার বুঝতে পারলো এটা তার ভ্রম নয়, বাস্তবে রাহান ভাইয়া তার রুমে তারই সামনে বসে আছে। নিহির তৎক্ষণাৎ চাচির কথা মনে পড়ল যে চাচি বলছিল নিহি যেন রাহানের আশেপাশে না যায়, কিন্তু এখন তো স্বয়ং রাহান ভাইয়াই তার রুমে। চাচি দেখতে পেলে নিহির আর রক্ষা নেই ভেবে নিহি দ্রুত বিছানা ছেড়ে উঠে দৌড়ে রুমের দরজা খুলে আশেপাশে উকি দিয়ে এসে রাহানের সামনে দাঁড়ালো। ভাইয়া, আপনি আমার রুমে, কিছু কি লাগবে? লাগলে তাড়াতাড়ি বলে চলে যান প্লিজ, আমি পাঠাচ্ছি। নিহি মাথা নিচু করে মিনমিনিয়ে বলল। রাহান এতক্ষণ ধরে নিহিকে পর্যবেক্ষণ করছিল। মেয়েটিকে পাগল হয়ে গেল নাকি? শোয়া থেকে উঠে রুমের দরজার আশেপাশে কি দেখছে? আজীব, এখন আবার বলছে চলে যেতে। রাহান মূলত এসেছিল রেহেনা খালার কাছ থেকে নিহির জ্বর আবারও বাড়ার কথা শুনে। এমন কেন করছে নিহু? আরে রিল্যাক্স নিশু পাখি, আমার কিছুই লাগবে না, আমি তোর জ্বর আসছে কিনা দেখতে আসছি। রাহান শান্ত দৃষ্টিতে নিহির দিকে তাকিয়ে বলে উঠল। নিহু পাখি ডাকটা নিহির কর্ণগোচর হতেই সে মাথা উঁচু করে রাহানের দিকে তাকাতে দুজনের চোখ এক জায়গায় নিবদ্ধ হলো। ফলে নিহির দ্রুতই চোখ নামিয়ে ফেলল। এই চোখের দিকে তাকানোর সাহস নিহির নেই। এই চোখের দিকে তাকালে নিহির বাস্তবতা ভুলে কল্পনার রাজ্যে হারিয়ে যাবে বহুদূর। কতদিন পর এই ডাকটা শুনল নিহিতা ভাবতেই মনের ভিতর খুশির জোয়ার বয়ে চলল। এই নিহু পাখি ডাকটা শুধুমাত্র রাহানই ডাকত। নিহি মনে করেছিল আর সেই ভালো লাগার ডাকটা শুনতে পারবে, কিন্তু না, আজ আবার শুনল। রাহান ভাইয়া নিহিকে এখনো মনে রেখেছে। আচ্ছা আমি যাই নিহু, তুই মেডিসিন ঠিক মতো নিস। আমি রেহেনা খালাকে তোর জন্য খাবার আনতে পাঠিয়েছি নিচে, ওইগুলো আনলে খেয়ে নিস। আমার কাজ আছে, নিচে যাস না, তোর কাজ করতে হবে না, রেস্ট কর। এ বলে রাহান নিহিকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। নিহির হঠাৎই মনটা ভালো হয়ে গেল, কিন্তু রাহানের নিহু পাখি বলার জায়গায় নিহু বলাতে মনটা একটু খারাপ হলেও এতদিনের প্রিয় মানুষটা তার মতো ক্ষুদ্র মানুষটাকে মনে রেখেছে ভেবে মনটা উৎফুল্ল হয়ে উঠল। রাহান ভাইয়া বদলে যায়নি, আগের মতোই আছে। কারো ধাক্কাতে নিহির হুঁশ ফিরে সে সামনে তাকিয়ে দেখলো রেহেনা খালা খাবারের প্লেট নিয়ে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আরে খালা যে, তুমি কখন এলে? তোর কল্পনার রাজ্যতে হারিয়ে যাওয়ার আগে এসেছি। এবার বল কি এত ভাবছিস? আজকে এত খুশি খুশি কেন লাগছে? রেহেনা খালা প্লেটটা থেকে নিহির মুখে খাবার খাইয়ে দিতে দিতে বলল। আরে তেমন কিছু না খালা। আচ্ছা তখন কি হয়েছিল? আমি তো আমার ধারণা অনুযায়ী এতক্ষণে মারা যাওয়ার কথা। নিহি খাবার চিবাতে চিবাতে বলল। আরে ধুর পাগলি, সিঁড়ি থেকে পড়লে কি কেউ মারা যায়? তুই পিছিয়ে রয়ে গেলি এখনো নিহি। তুই মাত্র সিঁড়ির কয়েক ধাপ পড়েছিলি নিহি, রাহান ধরে কোলে নিয়ে ফেলেছিল তোকে, তাই কিছু হয়নি। একটু কপালে কাটা গিয়েছিল, তাও রায়হান ব্যান্ডেজ করে দিয়েছে। রেহেনা খালার কথা শুনে নিহির মনে আবারও খুশির জোয়ার বইতে লাগলো। লজ্জাও লাগছে, সে তার রাহান ভাইয়ের কোলে ছিল। ইস, যদি সেন্স থাকতো তাহলে তো নিহি বুঝি লজ্জায় মরেই যেত। শাক শুনি, তুই এখানে বসে বসে গিলছিস, আর ওইদিকে আমার তিশা মামনি দুপুর থেকে না খেয়ে আছে, সেই ভাবনা কি আছে তোদের? পারভিন বেগম কর্কশ্বরে কথাগুলো বলে নিহির দিকে তেড়ে আসতেই নিহি ভয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আর রেহেনা, তোরে যেন নিহির আশেপাশে আর না দেখি, নিচে যা তুই। রেহেনা মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। আমার মেয়ের জন্য গরম গরম রুচি আর চিকেন মশলা করে নিয়ে আয় নিহি। পুরো দিনই তো রুমেই কাটালি, এবার বের হ। নিহি হ্যাবদক মাথা নেড়ে নিচে রান্নার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর রাহান সিঁড়ি বেয়ে উঠতে নিলে নিহিকে রান্নাঘরে রুচি ভাজতে দেখে তার মাথা মুহূর্তের মধ্যে খারাপ হয়ে গেল। সে যাওয়ার সময় বারবার করে বলে দিয়েছিল যাতে নিহি রেস্ট করে, কিন্তু মেয়েটা রাহানের কথাকে মূল্যই দিল না। রাহান নিহির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে রুমে গিয়ে আওয়াজ করে দরজা আটকে দিল।